বড়লেখার কাঁঠালতলী মাধবকুণ্ড ক্যান্টিন টিলার মাটির নিচে আজও ঘুমিয়ে আছে এক বিশাল সম্পদ। স্বাধীনতারও আগে পাওয়া সেই তেলের খনি কেন আজ অব্যবহৃত? এটি কি শুধুই একটি ভূতাত্ত্বিক রহস্য নাকি সরকারের উদাসীনতা? যদি তেল উত্তোলন করা হয় তাহলে বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতির চালচিত্র। প্রিয় ভিউয়ার্স, চলুন দেখে আসি স্বাধীনতারও আগে পাওয়া সেই তেলের খনি। আমি মাধবকুণ্ড জলপ্রপাতের ঠিক অপোজিট সাইডে এই তেলকূপে আছি। এই যে আমার হাত দিয়ে দেখাচ্ছি, এটি হচ্ছে সেই তেলকূপের পাইপ যেটি দিয়ে উত্তোলন শুরু করেছিলেন। এই পাইপটা বড় লিক হয়ে গেছে, ওই পাইপটা সারা তেল ছড়ে গিয়ে হালুকির ভিতরে গ্যাস চলে গেছে। এই অঞ্চলের কোনো মাছ এবং পানি পান করা সম্ভব হইতো না কেরোসিনের দুর্গন্ধে। প্রিয় ভিউয়ার্স, শুরুতেই জানলেন আমরা আজ কোথায় যাচ্ছি। এটি হচ্ছে মাধবকুণ্ড বন বিভাগের একটি অফিসের রাস্তা, আর আমরা যাব ঠিক তেলকূপের যে গেটটি দেখছেন, এই গেটের মাধ্যমে আমরা ছড়ার মাধ্যমে যেতে হবে সেই কূপটিতে। মৌলভীবাজারের বড়লেখার কাঁঠালতলী মাধবকুণ্ড ক্যান্টিন টিলায় মাটির নিচে একটি বিশাল তেল খনি থাকায় বিষয়টি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির এক অব্যবহৃত সম্ভাবনাময় প্রতীক। 1951 সালে যখন এই খনিটি আবিষ্কৃত হয় তখন এটি একটি যুগান্তকারী ঘটনা ছিল। তবে খননের সময় অতিরিক্ত চাপের কারণে তেল ছড়িয়ে পড়ে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিএসসি টিলার যে তেলের কূপটি আছে সেই কূপে যাচ্ছি, আর একটি ছড়া, এই ছড়ার মাধ্যমে আসলে যেতে হয়। এটি নির্দিষ্ট এখনো কোনো রাস্তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন গহীন অরণ্য, আর তার ভিতর দিয়েই হচ্ছে এই রাস্তাটি। অতিরিক্ত চাপের কারণে যখন তেলের পাইপটি বিস্ফোরিত হয় সে সময় বিশেষ করে হাকালুকি হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়লে কূপটির সিমেন্ট দিয়ে সিলগালা করে দেওয়া হয়। এই রহস্যময় ঘটনাটি আজও স্থানীয় মানুষের মনে প্রশ্ন জাগায়। ভূতাত্ত্বিক রহস্য নাকি সরকারের উদাসীনতা? অনেকের মনে প্রশ্ন জাগে, কেন এত বছর ধরে এই সম্পদ উত্তোলন করা হলো না? এর পিছনে কি কোনো ভূতাত্ত্বিক জটিলতা আছে নাকি এটি শুধুই সরকারের উদাসীনতা? যদি এই তেল খনি থেকে তেল উত্তোলন করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। তেল উত্তোলনের ফলে দেশের জ্বালানি চাহিদা পূরণে একটি বড় ভূমিকা রাখা সম্ভব। এতে বৈদেশিক মুদ্রার উপর চাপ কমবে এবং দেশ আরো স্বাবলম্বী হবে। নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। আঞ্চলিক উন্নয়নে বড়লেখা কাঁঠালতলী অঞ্চলের অর্থনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে যাবে, স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বড়লেখা কাঁঠালতলী মাধবকুণ্ডর ক্যান্টিন টিলার তেল খনি শুধু একটি সুপ্ত সম্পদ নয়, এটি একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্ভাবনা যা আজও রহস্যের জালে বন্দী। স্থানীয় জনগণের দাবি ও আগ্রহ থাকা সত্ত্বেও কেন এটি আজও অব্যবহৃত তা সত্যিই একটি গভীর প্রশ্ন। এটি কি শুধু একটি ভূতাত্ত্বিক রহস্য নাকি সরকারের উদাসীনতা তা স্পষ্ট নয়, তবে একটি জিনিস নিশ্চিত, এই সম্পদের সঠিক ব্যবহার বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমি অলরেডি কূপটির পাশে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ঝোপঝাড়। আপনারা দেখছেন যে ঝোপঝাড়, এই ঝোপঝাড়ের মধ্যেই রয়েছে আমাদের ঐতিহাসিক সেই তেলের খনিটি। এই তেলকূপের ব্যবহারের জন্য অফিস আদালতের জন্য যে জায়গাটি এখানে নির্ধারিত করা হয়েছিল সেই স্থানটি আজ চলে গেছে মানুষের ঘর বাড়ি দখলে, সেটিও কিন্তু আজ সংরক্ষণে নেই। আর সেই জায়গাটি ছিল বিওসি টিলার যে বনবিট আছে, বনবিট অফিসের আশেপাশের যে কোনো একটি জায়গা হতে পারে, সেই জায়গাও কিন্তু এখন চিহ্নিত নেই। প্রিয় ভিউয়ার্স, 1951 সালের এই তেলকূপটি আবিষ্কার হয় মাধব টিল্লার ঠিক পিছনে, যেটি হচ্ছে বিওসি টিল্লা বিজিবি ক্যাম্পের অপোজিট বন বিভাগের আওতাধীন এই জায়গাটিতে পড়েছে। এই জায়গাতে একসময় যখন তেলের সন্ধান মেলে তখন এই তেলকূপটি খননের উদ্যোগ নেওয়া হয় এবং খনন শুরু হয়। তৎকালীন সময় দেখা যায় যে যখন খনন শুরু হয় অতিরিক্ত তেলের চাপে খননকৃত প্রায় বাস্ট হয়ে তৎকালীন সময় আশেপাশের নালা দিয়ে ছড়িয়ে যেতে শুরু করে।
এই এই জায়গাটিতে 3-4টি অংশ আছে। আপনারা এইখানে একটি দেয়াল আছে যেটি আমি অপোজিটে পরে আপনাদেরকে দেখাবো। আর ঠিক আমার সামনে আরেকটি অংশ রয়েছে যেটিকে সিলগালা করা হয়েছে। আর ওইখানেই মূল পাইপটি সংযোজন করা হয় কূপের, যেখানে কেরোসিনের যে উত্তোলনের যে মূল খনন কূপটি এখানেই ছিল। আর বর্তমানে আমি যেই অংশটিতে আছি সেটি সহ আরও 5টি অংশ এখানে সিলগালা করা হয় 1951 সালে। কেরোসিনের যে তেল, এই তেলগুলা হাকালুকি হাওরে গিয়ে তৎকালীন সময় চলে যায়। তৎকালীন সময় হাকালুকি হাওরের জীববৈচিত্র্য পর্যন্ত হুমকির মুখে পড়ে যায়। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে এটি সিলগালা করে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাত দিয়ে দেখাচ্ছি, এটি হচ্ছে সেই তেলকূপের পাইপ যেটি দিয়ে উত্তোলন শুরু করেছিলেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি নাটের অংশ দেখা যাচ্ছে, আরেকটি হচ্ছে এই 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 অংশ। এটি হলো প্রথম যে খননের কাজ শুরু করেছিল এই পাইপ দিয়ে। যখন এটি প্রেসারের কারণে তেল বন্ধ করতে পারে নাই, তখন কিন্তু এই অংশটি প্রথম সিলগালা করা হয়। ঠিক আগে যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেটি হচ্ছে আরেকটি অংশ। এরকম 4-5টি অংশ কিন্তু এখানে এই পাথর এবং সিমেন্ট দিয়ে এটি সিলগালা করা হয়। প্রিয় ভিউয়ার্স, এখানকার কাটলতলী এবং দক্ষিণবাগ উত্তর ইউনিয়নের গৌরনগরের বাসিন্দা এবং ব্যবসায়ী আফতাব আলী, ওনার কাছ থেকে আমরা জানবো এখানকার যে তেলের কূপের যে এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এটা আপনার যখন ছেলেবেলায় কিভাবে দেখেছিলেন? আসসালামু আলাইকুম। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই তেলের খনির শব্দগুলা আমরা জানতাম, জানিয়ার চেষ্টা করতাম আসার। তখন আমাদের অভিভাবকরা এদিকে আসতে দিত না। অন্য এক লোকের হাত ধরিয়া এখানে আসিয়া দেখতাম যে এইরকম একটা পাইপের মধ্যে তেলে একটা শব্দ করতো, গম গম একটা শব্দ, আর কিছু কিছু তেল ওই দিকে বাইর হইয়া যাইতো। ওই দিকে তেল গিয়ে আমাদের অর্থ এলাকার হাকালুকি হাওর পর্যন্ত এই খনির তেল চলে গেছে। এই অঞ্চলের কোনো মাছ এবং পানি পান করা সম্ভব হইতো না কেরোসিনের দুর্গন্ধে। তেল শুরু হয়েছে যাওয়া, তখন আমরা অল্প অল্প তেল আমরাও আইয়া নিতাম আমাদের পারিবারিক চাহিদা অনুযায়ী। সিমেন্ট এবং পাথর দিয়া ঢালাই দেওয়া হয়েছে। এটা কি দ্বিতীয় দফায় ঢালাই করা হয়েছে? দ্বিতীয় দফায় আপনি দেখেছিলেন? হ্যাঁ, এইটা আমাদের দ্বিতীয় দফাটা আমাদের বয়সে বা আমাদের আমলে এইটা ঢালাই হয়েছিল। এই জায়গাটা টোটাল এই পাইপটা অনেক উঁচু আছিল। এই পাইপটার উপর দিয়া ঢালাইটা দেওয়া হয়েছিল। এরপরে যদি এই খনিটা তেল উত্তোলন হয়, বাংলাদেশের অর্থনৈতিক লাভবান হবে। আমরা খোলাগাঁও নিবাসী আব্দুল জব্বার থেকে জানবো এখানকার যে তেলকূপ যখন খনন হয় তখন তিনি বয়স কত ছিল এবং কি দেখেছিলেন? আমি ছোট ছিলাম, আমার বয়স মূল্য 8 বছর এবং কোনো ছিল তোমার বুঝ আছে, আমার মনে আছে। আমার বাপ ওদিকে তারা আসতো আসে এলাকার যে মুরব্বী যারা আছে সকালবেলা যাইতে এখানে কেরেস নিত তুলিয়া, ওই যে খাবারটি ঠানিয়া। আর একদিন আমি 4-5 দিন বলছি আমার আব্বার আনন্দ তুমি ডরাইবাই। এর বাদে আমি আইছি, আইয়ালে দেখছি এরা ওই যে সুতের কাপড় দিয়া আর ওই কাপড়টা বাড়ির টানিলা সেফিয়া কেরেসটা তুলতেছে, এবং কেরেস নেওয়ার কোনো সুযোগ নাই। ওই যে বাঁশর ওই যে ডলু বাঁশ ছিল, বড় বাঁশটা খাটিয়া আর ওইটা ডিফা দিয়ে খান্দ করে দিয়ে দিতাম। এখন আমি নিতাম পারতাম না, আমার আব্বা 4-5 মানে নিতা নিয়া এলাকা খেরেস ছেড়ে এই যে বিএসএফ শিকুল গণনগর এই ওয়ার্ডের মাঝে এই ডাইনবার মাঝে কেউ মানে ফেরেস লওয়া লাগতো না। কিছুদিন বাদে এই পাইপটা বড় লিক হয়ে গেছে। ওই পাইপটা সারা তেল ছুড়ে গিয়ে হাকালুকির ভিতরে গ্যাস চলে গেছে। যখন যাইতে গুলাল হাত চলছে ফেরেস, তখন যে এলাকার মানুষগুলা আর কেউ আর ফেরেস তুলত আইছে না, কইছে আগুন ধরে নিব। ডাইন দিকে তুমি, এইদিকে দিক সবটা, বাম দিকে যে পাইপটা আছে খাটিয়ে তারা বড়াই দিছে। আশা আছিল এইখানে
আমার বয়স 60 বছর হয়ে আসছে, কিন্তু আমার আশা ছিল এটা দেখার। আমাদের এলাকার দাবি হইল গিয়া, জোরে বড়লেখার দাবি হইল গিয়া, এটাও যদি হয়তো আমাদের বাংলাদেশের মাঝে একটা আর তেলটা উঠিলে আমাদেরও গৌরব, আমাদের সরকার মানে এটা উঠাইছে আর উন্নয়ন হইল। আসলে এখানে যে তেলকূপ, আমরা আমাদের ময়মুরব্বীর কাছ থেকে আমরা গল্প শুনেছি, এখানে অনেক তেল ছিল। এই তেলকূপের মাধ্যমে হাকালুকি হাওর সহ আমাদের বিভিন্ন এলাকায় ফ্ল্যাটের মতো করেছিল। আসলে এই তেলকূপটা বন্ধ করা হয়েছে পরে এই এলাকার উন্নয়নের জন্য। আসলে হয়তো আগে তো এই আধুনিক যুগ ছিল না, হয়তো যে পরিমাণ তেল উত্তোলন হলে এলাকা বাঁচবে এই পরিমাণ কোনো তথ্য প্রযুক্তি ছিল না, এই জন্য মনে হয় বন্ধ করা হয়েছিল। এরপরে আমাদের সময় আমরা কয়েকবার শুনেছি এই তেলকূপটা আবার চালু হবে। শোনার পরে অনেক আগ্রহ ছিল, যদি চালু হয় তাহলে এই দেশের উন্নয়ন হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের কিছু কর্মসংস্থান হবে। তো আধুনিক যুগে আসার পরেও আসলে অনেক অনেক দেশে তেলকূপ নাই, এজন্য ওরা দুর্বল। কিন্তু আমাদের নিজের দেশে তেলকূপ থাকার পরেও আমরা সচলভাবে আমরা তেল পাচ্ছি না। এরা যদি আবার চালু হয় তাহলে আসলে আমাদের দেশের অনেক উপকার হবে। এখন আধুনিক যুগ, এখন তথ্য প্রযুক্তি অনেক ভালো আছে। আমরা আমাদের জোর দাবি জানাচ্ছি, এখানে যদি আবার এই আমাদের তেলকূপটা চালু হয় তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে। এই তেলকূপটি উত্তোলনের জন্য বহু টিম এসেছে এখানে এবং দেখে চলে যান, কিন্তু অগ্রগতি কোনো কিছুই হচ্ছে না। সেই কারণে এখানকার সবার একটি দাবি যে এই তেলকূপটা আবারও যাতে উত্তোলন করা হয়, বাংলাদেশের একটি অর্থনীতিতে বৃহৎ একটি অংশ যাতে এই তেলকূপের গিয়ে জমা হয়, সেটি চাচ্ছে এই অঞ্চলের সবার। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম আহমদ, গৌরনগর বাড়ি। তো আমি একজন মধু চাষি। মধু ব্যাপারে আমি বিভিন্ন সময় পাহাড়ে দিয়ে উঠতে হয়। তো দেখি আসলে আফসোস করি, আমরা এই যে প্রাকৃতিক একটা সম্পদ এখানে আছে আমাদের এলাকার, তো এটা উত্তোলন করাও না দীর্ঘদিন থাকিয়া। তো আমার একটাও দাবি আর এলাকার পক্ষ থাকিয়া সরকারের কাছে একটাও দাবি যে এই তেলটা আবার উত্তোলন করা হোক। সরকার বারবার আইরা যাইরা কিন্তু এই তেলটা উত্তোলন করার ভূমিকাটা রাখরা না। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি এই তেলটা আবার উত্তোলন করা হোক। বর্তমান যে সরকার আছেন তাদের কাছে আমরা জোরালো দাবি যে এই তেলটা আবার উত্তোলন করা হোক। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের শেয়ারের কারণে যদি এই তেলকূপের আলোচনা সবার মুখে মুখে চলে আসে তাহলে হয়তো এই তেলকূপটি আবারও চালু হবে এবং উত্তোলন হবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনারা এখানকার স্থানীয় লোক থেকে জানলেন এই তেলকূপের ইতিহাস। আর সবার একটি দাবি যে এই তেলকূপটি পুনরায় উত্তোলনের জন্য। এখানকার যে অর্থনৈতিক যে স্বাবলম্বী হবে স্থানীয় এবং দেশের, সেটি সবাই চাচ্ছে। আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।